ডিওডেনাম আলসার, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার এগুলো নর্মাল কেস আমাদের ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে এগুলো নর্মাল কেস, এগুলো কোনো সমস্যাই নয়। কিন্তু সঠিকভাবে আমরা মেডিসিনটি প্রয়োগ করব। যা কিছু খাচ্ছে সবসময় বমি বমি হচ্ছে, বমি বমি ভাব থাকবে এবং বমি হয়ে বেরিয়ে যাবে। বমি কখনো কখনো গাঢ় কালো কালো বমি আসছে, কালো বমি, বেশিরভাগ ক্ষেত্রে কালো বমি হতে থাকে। পায়খানা কখনো কখনো কালো পায়খানা হয়। ডিওডেনাম আলসার সারানো কোনো রকম কোনো দুষ্কর ব্যাপার নয়, নর্মাল ব্যাপার। নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ডিওডেনাম আলসার। ডিওডেনামটা কী জিনিস আগে জানতে হবে। ডিওডেনামটা হচ্ছে পাকস্থলীর উপরে যে ইউ আকৃতির যে অংশটা থাকে তাকে বলে ডিওডেনাম। আলসার সাধারণত 3 জায়গায় হয় মানুষের, অর্থাৎ পাকস্থলীর ভিতরে হয়, পাকস্থলীর মুখে হয় এবং ইউ আকৃতির যে অংশটা বলে সেটাকে বলে ডিওডেনাম, সেখানে আলসার হয়। অর্থাৎ এই 3টে জায়গায় মানুষের আলসার হয় বা ক্ষত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ এবং এর কঠিন রোগ। এই রোগ নিরাময়ের জন্য যে যে মেডিসিনগুলি আমাদের হোমিওপ্যাথিতে আছে সেই মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। এবং যে কোনো আলসারে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে ডিওডেনাম আলসার সারা সম্ভব, এটা আমার বিশ্বাস। বা আমি কয়েকটা কেস সেরেছি, সেগুলো এখন সুস্থ আছে। ডিওডেনাম আলসারের প্রধান মেডিসিনটি হলো পডোফাইলাম। পডোফাইলাম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। যে সমস্ত রোগীর ডিওডেনামের ধারে অত্যন্ত ব্যথা হচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে, পায়খানা পাতলা পায়খানা, অত্যন্ত দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা, মল, বমি বমি ভাব এবং রোগী দুর্বল হয়ে যায়, ভোরবেলার দিকে তার পায়খানা শুরু হয়, সঙ্গে ব্যথা এবং বমি, সবসময় টক টক বমি থাকে, গলা বুক জ্বালা তো থাকবেই, টক টক বমি, যা খাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে এবং পায়খানা অত্যন্ত দুর্গন্ধ। সাধারণত ভোর 3টের থেকে বা 4টের থেকে পায়খানা শুরু হয়, 10টা পর্যন্ত পায়খানা থাকে। কখনো কখনো পায়খানা শক্ত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পায়খানা নরম হয়, পাতলা জলের মতো পায়খানা হয়, অজীর্ণ থাকবে। সেই ক্ষেত্রে আমরা ডিওডেনাম আলসারের প্রধান মেডিসিনটি হিসাবে আমরা পডোফাইলামকে নির্ণয় করতে পারি। কিন্তু মনে রাখতে হবে, পডোফাইলামের পায়খানার প্রধান সিমটমটা হলো পাতলা এবং অজীর্ণ ভাব, সঙ্গে টক ঢেকুর ওঠা, গলাবুক জ্বালা করা, এটা তো থাকবেই। কিন্তু পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকবে, পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকবে, এটা প্রধান লক্ষণ। কিন্তু পডোফাইলামের পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকবে, সেই ক্ষেত্রে আমরা পডোফাইলাম ইউজ করতে পারি। পডোফাইলাম মেডিসিনটি ডিওডেনাম আলসারের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা 3 বার, অর্থাৎ 2 ফোঁটা করে 3 বার, সকালে, দুপুরে, রাত্রি দিতে পারি। যদি তার গলাবুক জ্বালা অত্যন্ত বেশি থাকে, টক ঢেকুর ওঠে, কোনো কিছু হজম হচ্ছে না, সেক্ষেত্রে আমরা পডোফাইলামের সঙ্গে আমরা ক্যারিকা পেঁপে মাদার দিতে পারি। ক্যারিকা পেঁপে মাদার দিলে তার গলাবুক জ্বালাটা এবং হজমটা অত্যন্ত দ্রুতভাবে এগিয়ে আসবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। অর্থাৎ আলসারের ক্ষেত্রে আমরা পডোফাইলামের সঙ্গে আমরা ক্যারিকা পেঁপে মাদার অবশ্যই দিতে পারি এবং এতে অত্যন্ত সুন্দর রেজাল্ট আসবে। কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা মেডিসিনের যে সিমটমগুলি এবং কীভাবে ইউজ করতে হবে, কোন লক্ষণের উপর ইউজ করতে হবে, সেই লক্ষণগুলি আমাদের প্রত্যেকের জানা কর্তব্য। তাহলে আমাদের মেডিসিন প্রয়োগ করতে কোনো রকম অসুবিধা হবে না। পরের মেডিসিনটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম ডিওডেনাম আলসারের একটা প্রধান মেডিসিন বলতে হবে, প্রধান মেডিসিন। আর্সেনিক অ্যালবাম রোগীর অত্যন্ত যন্ত্রণা, গলা জ্বালা করা, গলা বুক জ্বালা করা, সাধারণত স্টানামের নিচে ওখানে অত্যন্ত ব্যথা যন্ত্রণা, বমি ভাব, যা কিছু খাচ্ছে সবসময় বমি বমি হচ্ছে, বমি বমি ভাব থাকবে এবং বমি হয়ে বেরিয়ে যাবে। বমি কখনো কখনো গাঢ় কালো কালো বমি আসছে, কালো বমি, বেশিরভাগ ক্ষেত্রে কালো বমি হতে থাকে। পায়খানা কখনো কখনো কালো পায়খানা হয় এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকে, ভীষণ অস্থিরতা। সাধারণত অস্থিরতাটা বেলা 12টা থেকে 2টোর মধ্যে বেশি হয় এবং রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, এত দুর্বল যে রোগী হাঁটাচলা করতে পারে না, নিস্তেজ হয়ে পড়ে থাকে, বারবার জল খায়, অল্প অল্প করে জল খায় এবং তার মলটা, পায়খানা যখন যায় তখন মলটা অত্যন্ত গরম, অত্যন্ত গরম মল, বমিটা অত্যন্ত গরম এবং সে অত্যন্ত দুর্বল, এত দুর্বল যে রোগী হাঁটাচলা করতে পারছে না। কিন্তু মনে রাখতে হবে যে কালো পায়খানার একমাত্র ওষুধ হচ্ছে আপনার আর্সেনিক অ্যালবাম। 6 পাওয়ার দিনে যদি 3 বার দেওয়া হয়, 1 ফোঁটা করে বা 2 ফোঁটা করে, 2-3 দিনের মধ্যে তার কালো পায়খানাটা বন্ধ হয়ে যাবে এবং রোগী দুর্বলতা অত্যন্ত তাড়াতাড়ি করে কমে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আর্সেনিক অ্যালবাম যখনই আমরা প্রয়োগ করব, তার প্রধান সিমটমটি হলো অত্যন্ত দুর্বলতা, শরীরের মধ্যে অস্থিরতা
এবং দুর্বলের জন্য রোগী হাঁটাচলা করতে পারছে না, এত অস্থিরতা যে এক জায়গায় স্থির হতে পারছে না, এখানে ওখানে করে ঘুরে বেড়ায়, সারাদিন ঘুরে বেড়াতে থাকে, কিন্তু দুর্বলের জন্য এসে আবার ঘুরতেও পারে না। যদি চুপচাপ করে বসে থাকে, এক জায়গায় বসতে পারে না, এখান তো ওখানে এরকম করে বেড়ায়। এটা আর্সেনিক অ্যালবামের একটা প্রধান সিমটম। আর্সেনিক অ্যালবাম সাধারণত 30 পাওয়ার খুবই রিয়ার মেডিসিন, খুবই ক্রনিক মেডিসিন, এবং এর ডোজটা অত্যন্ত সূক্ষ্মভাবে দিতে হবে। যদি আমরা 30 পাওয়ার দিই তাহলে আপনারা 1 ফোঁটা করে দিনে 2 বার দিলে যথেষ্ট, পরপর 2 দিন দেবেন, তারপর ডোজ কমিয়ে দেবেন 1 ফোঁটা করে 1 বার, পরপর 4 দিন দেওয়ার পরে বন্ধ করে দেবেন। আর সঙ্গে যদি অজীর্ণভাব থাকে, অর্থাৎ গলা বুক জ্বালা তো থাকবেই, সঙ্গে তো অস্থিরতা আছেই, আর যদি হজমটা কম হতে থাকে সেক্ষেত্রে ক্যারিকে পেঁপে মাদার অভ্যর্থ ফল পাবে। অর্থাৎ আমরা ডিওড্রেনাম আলসারের আর্সেনিক অ্যালবামের সঙ্গে আমরা ক্যারিকে পেঁপে মাদারটা দিতে পারি, ওর সুন্দর রেজাল্ট আসবে। ক্যারিকে পেঁপে মাদার তার গলা বুক জ্বালা করা, হজম শক্তি বাড়িয়ে দেওয়া, অম্বল ভাবটা সব কিছু কমিয়ে দেবে। অর্থাৎ আর্সেনিক অ্যালবামের সঙ্গে ক্যারিকে পেঁপে মাদার আমরা নিঃসন্দেহে প্রয়োগ করতে পারি, রোগী অতি সত্বর সুস্থ হয়ে যাবে। আর্সেনিক অ্যালবাম সাধারণত প্রথম চান্সে 6 পাওয়ার দেবেন, পরে আস্তে আস্তে 30 পাওয়ার। 6 পাওয়ার যখন দিনে 3 বার দেওয়া যেতে পারে, যখনই বমিভাব বন্ধ হয়ে যাবে, শরীরের অস্থিরতা কমে যাবে, তখনই ডোজ কমাতে হবে। তখন 30 পাওয়ার দিনে 2 বার, আস্তে আস্তে 2 দিন 3 দেওয়ার পরে আস্তে আস্তে দিনে 1 বার করে দিতে হবে। দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হবে। অর্থাৎ ডিওড্রেনাম আলসার আমাদের হোমিওপ্যাথি জগতে কোনো কঠিন কিছু নয়, অত্যন্ত সহজ রোগ, এবং এটা সারানো সম্ভব, অসম্ভব বলে কিছু নাই এখানে, যদি আমরা সঠিকভাবে মেডিসিনটি প্রয়োগ করে ওষুধ প্রয়োগ করতে পারি। রোগটি নির্ণয় করতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে, সিমটম যা জানতে হবে যে কী কী সিমটমের উপর আমরা আর্সেনিক অ্যালবাম দেবো, কী কী সিমটমের উপর আমরা মেডিসিন অর্থাৎ পটোফাইলাম দেবো, সেই সিমটমগুলি আমাদের পূর্ণাঙ্গভাবে জেনে মেডিসিনটি প্রয়োগ করলে 100% রোগী সুস্থ হবে। মনে রাখবেন। পরের মেডিসিনটি হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। ইউরেনিয়াম নাইট্রিকাম ডিওড্রেনাম আলসারের একটা প্রধান মেডিসিন। যখনই দেখতে হবে তার স্টানামের নিচে, অর্থাৎ যেখানে ইউ আকৃতির, চাপ দিলে অত্যন্ত ব্যথা যন্ত্রণা, এবং এত ব্যথা যন্ত্রণা থাকে যে রোগী আর সহ্য করতে পারছে না। কিন্তু মনে রাখবেন ইউরেনিয়াম নাইট্রিকামের একটা প্রধান সিমটমটি হলো তার প্রস্রাবের সমস্যা থাকবে, বারবার রাত্রের দিকে প্রস্রাব হবে, অস্থিরতা থাকবে, শরীরে একটা অস্থিরতা ভাব থাকবে, সবসময় একটা দুর্বল ভাব থাকবে, কিন্তু জ্বালা যন্ত্রণা তো থাকবেই। কিন্তু মনে রাখতে হবে যে যখনই আমরা ইউরেনিয়াম নাইট্রিকামটা ইউজ করব, তখন তার প্রস্রাব সংক্রান্ত সমস্যা কিন্তু অবশ্যই থাকবে। সেই সিমটমটা যখন পাবো তখন আমরা ইউরেনিয়াম নাইট্রিকাম প্রয়োগ করতে পারবো। ইউরেনিয়াম নাইট্রিকাম প্রস্রাবে কিন্তু একটা মারাত্মক মেডিসিন। সবসময় তো রোগী সবসময় সব লক্ষণ থাকে না, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিওড্রেনাম আলসারের সঙ্গে তার প্রস্রাবের সমস্যা আছে, রাত্রে বারবার প্রস্রাব আসছে, ঘন প্রস্রাব হয়, দিনের থেকে রাতে বেশি প্রস্রাব হয়। সেই সমস্ত ক্ষেত্রে যখন দেখব তখন আমরা সেখানে ইউরেনিয়াম নাইট্রিকাম অবশ্যই প্রয়োগ করতে পারবো। ইউরেনিয়াম নাইট্রিকাম 30 পাওয়ার দিনে 3 বার, সকালে দুপুর রাত্রি, পরপর 4 দিন দিলাম। 4 দিন দেওয়ার পর আস্তে আস্তে তার ডোজটা কমাতে হবে। যখনই ডোজটা আস্তে আস্তে কমাবো তখন দিনে 2 বার, অর্থাৎ দুপুরটা করে দিনে 2 বার। যখনই দেখবো যে তার অম্বল, গ্যাস, অজীর্ণভাব আছে, গলা বুক জ্বালা তো থাকবেই, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমলকির সিমটম আছে, পেট ফাঁপা আছে, হজম শক্তি কমে গেছে, আমলকি মাদার প্রয়োগ করতে পারি। আমলকি মাদা যদি আমরা প্রয়োগ করি 10 ফোঁটা করে দিনে 3 বার। যদি দেখা যাচ্ছে যে আমলকি মাদারের সিমটম নয়, গলা বুক জ্বালা তো আছেই, সঙ্গে প্রস্রাবের সমস্যা আছে, কিন্তু পায়খানা ঠিক মতো হচ্ছে না, 2 দিন 3 দিন পর পায়খানা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ঘুম হচ্ছে না, ঘুম হয়তো রাত্রি 12টার পরে একটু ঘুম হয়, কিন্তু সকালে যখন ওঠে তখন মনে হয় যে আর উঠবো না, একটু ঘুমিয়ে থাকি, অর্থাৎ তার ঘুমটা ঠিক মতো হয় না, মনে হয় যে একটু ঘুমোয়নি, পায়খানা করার পর মনে একটু রয়ে গেল ভিতরে, একটু ভালো হতো। এই ধরনের সিমটম যখন দেখবো সেক্ষেত্রে আমরা ইউরেনিয়াম নাইট্রিকামের সঙ্গে আমরা নাক্স মাদার ইউজ করতে পারি। সাধারণত কোষ্ঠকাঠিন্য ধাত থাকবে, কিন্তু নাক্স মাদারের সিমটমটা থাকা প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটা পটেন্সির সঙ্গে আমরা যদি মাদার টিংচার প্রয়োগ করতে পারি লক্ষণ অনুযায়ী, রোগী অতি সত্বর সুস্থ হবে, এবং ডিওড্রেনাম আলসার সারানো কোনো দুষ্কর ব্যাপার নয়, নর্মাল ব্যাপার, যদি আমরা সঠিকভাবে মেডিসিনটি প্রয়োগ করে আমরা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি। অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব। যেখানে অপারেশন ডিপার্টমেন্টটা বাদে সেক্ষেত্রে আমরা সবই সম্ভব করে আমরা নিতে পারি। কিন্তু ডিওড্রেনাম আলসার, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার এগুলো নর্মাল কেস আমাদের ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে এগুলো নর্মাল কেস, এগুলো কোনো সমস্যাই নয়। কিন্তু সঠিকভাবে আমরা মেডিসিনটি প্রয়োগ করে আমরা সঠিক মাত্রা বা সঠিক পোটেন্সি
বা সঠিক ডোজ যদি আমরা নির্ণয় করতে পারি অবশ্যই কাজ হবে, কোনো রকম ভুল নাই। কিন্তু মনে রাখতে হবে যে ইউরেনিয়াম নাইট্রিকাম যখনই আমরা প্রয়োগ করব তখন তার প্রধান সিমটমটি হলো শরীরে জ্বালা যন্ত্রণা আছে, গলাবুক জ্বালা করছে, কিন্তু তার প্রস্রাব সংক্রান্ত সমস্যাটা অবশ্যই থাকবে। এই সংক্রান্ত যদি সমস্যাটা থাকে সেক্ষেত্রে আমরা ইউরেনিয়াম নাইট্রিকাম অবশ্যই প্রয়োগ করতে পারি। পরের মেডিসিনটি হলো ক্যাডমিয়াম সালফ। ক্যাডমিয়াম সালফও একটা প্রধান মেডিসিন ডিওডেনাম আলসারের। ক্যাডমিয়াম সালের প্রধান লক্ষণটি হলো রোগীর মাথা ঘোরে, সবসময় মাথা ঘোরা ঘোরা ভাব, এবং মাথা এত ঘুরতে থাকে যে সে দাঁড়াতে পারছে না, শুতে পারছে না, বসতে পারছে না, সবসময় তার মাথা ঘোরা ভাব থাকবেই, দিন রাত 24 ঘন্টা তার মাথা ঘোরা ভাব থাকবে, এবং গলা বুক জ্বালা করা, বমি ভাব, সবসময় বমি তো হতেই থাকবে, বারবার বমি হতে থাকবে, বমির সঙ্গে টক ঢেকুর ওঠা, গলা বুক জ্বালা করা, এগুলো থাকবেই। কিন্তু মনে রাখতে হবে ক্যাডমিয়াম সালফ যখনই প্রয়োগ করব তখন রোগীর প্রধান সিমটমটি হবে তার মাথা ঘোরা লক্ষণ থাকবেই। যদি আমরা মাথা ঘোরার লক্ষণটি পাই সেক্ষেত্রে আমরা প্রথমেই ক্যাডমিয়াম সালফের কথা চিন্তা করব, তারপরে আস্তে আস্তে অন্য লক্ষণগুলি দেখব। অর্থাৎ গলা বুক জ্বালা করা, বমি ভাব তো থাকবেই, সবসময় বমি ভাব আসে, বমি হলেও আবার বমি ভাব থেকে যাচ্ছে, কিন্তু গলা বুক জ্বালা করা, টক ঢেকুর ওঠা, অর্থাৎ রোগী মনে হবে যে আমার গলা বুক জ্বলে একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ক্যাডমিয়াম সালফের সঙ্গে আমরা যদি রবিনিয়াম আদা, যা কাছে মুখ টক হয়ে থাকতেছে, টকটক ভাব থাকছে, সেক্ষেত্রে আমরা রবিনিয়াম আদার প্রয়োগ করতে পারি। রবিনিয়াম আদা যদি প্রয়োগ করি আরও সুন্দর ফল পাবো। ক্যাডমিয়াম সালফের সঙ্গে রবিনিয়াম আদার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে। কিন্তু তখন দেখতে হবে যে যা কিছু খাচ্ছে মুখ টক হচ্ছে, বমি তো আছেই, প্লাস মাথা ঘোরা তো আছেই, সঙ্গে তার গলা বুক জ্বালা করা, যা খাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে, টকটক ভাব থাকতে সবসময়। সেক্ষেত্রে আমরা ক্যাডমিয়াম সালফের সঙ্গে রবিনিয়াম আদার 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পরে ক্যাডমিয়াম সালফ যখনই প্রয়োগ করব তখন 2 ফোঁটা করে দিনে 3 বার, সকালে, দুপুর, রাত্রি 3 বার কন্টিনিউ চালাতে হবে। অর্থাৎ সপ্তাহে 5 দিন চলবে, 2 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউ চলবে সপ্তাহে 5 দিন, তারপর সপ্তাহে পরপর 3 দিন, তারপর সপ্তাহে 3 দিন, এভাবে চালাতে হবে। যখন রোগী আস্তে আস্তে সুস্থতার দিকে আসবে তখন ডোজটা আরও কমিয়ে দিতে হবে। ডোজটা কমিয়ে দিতে দিতে যখন দেখা যাবে রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন সপ্তাহে 1 দিন বা 2 দিন দিলে যথেষ্ট। কিন্তু যখনই দেখতে হবে তার রোগীর গলা বুক জ্বালাটা এখন রয়ে গেছে তখন তাকে রবিনিয়াম আদারটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে অন্তত 3 মাস। প্রত্যেকটা মেডিসিনের কিন্তু কোর্স 3 মাস, বা প্রত্যেকটা রোগের কোর্স 3 মাস মিনিমাম চালাতে হবে। তখন আস্তে আস্তে যদি মারাত্মকের দিকে না যায়, আস্তে আস্তে সুস্থতার দিকে আসে, তাহলে আরও কিছুদিন লাগবে। 3 মাস চালানোর পরে রোগী সুস্থ হয়ে যাবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তবু আরও 1-2 মাস চালানো ভালো। কারণ আমি দেখেছি আমার অভিজ্ঞতায় গ্যাস্ট্রিক আলসারের কেস আমার কাছে 3 মাসের বেশি লাগে না। নর্মাল গ্যাস্ট্রিক আলসারের কেস তো 1-1.5 মাস 2 মাসে সেরে যায়, আর আলসারের কেস 3 মাস আমি সেরেছি আমার অভিজ্ঞতায়, যেটাতে পেয়েছি সেগুলি আপনাদের সামনে আমি এখন বলছি। অর্থাৎ ডিওডেনাম আলসার কোনো মারাত্মক রোগ নয়, যদি আমরা সঠিকভাবে ওষুধ ডায়াগনোসিস করতে পারি। নর্মাল এগুলো আমাদের কাছে, হোমিওপ্যাথির কাছে নর্মাল, এগুলো কোনো সমস্যাই নয়। কিন্তু মেডিসিনটা আমাদের সঠিকভাবে সঠিক লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারলে কোনো রকম কোনো সমস্যা নাই। অর্থাৎ ক্যাডমিয়াম সালফ যখনই আমরা প্রয়োগ করব তখন প্রধান সিমটমটি দেখতে হবে তার মাথা ঘোরা থাকবেই, শুয়ে বসে উঠতে গেছে কখনও সে স্থির থাকতে পারবে না, মাথা ঘুরতেই থাকবে সবসময়, এটা হচ্ছে প্রধান সিমটম। পরের মেডিসিনটি হলো ক্যালিবাইক্রমিকাম। ক্যালিবাইক্রমিকাম গ্যাস্ট্রিক ডিওডেনাম আলসারের একটা প্রধান মেডিসিন। কিন্তু মনে রাখতে হবে ক্যালিবাইক্রমিকাম সাধারণত ঠান্ডা ধাতুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়। যে সমস্ত রোগীর ঠান্ডার ধাত বেশি, অর্থাৎ যারা ঠান্ডা ধাতুগ্রস্ত, ঠান্ডা লেগেই থাকে কন্টিনিউ, কাশি সর্দি কাশি আছে, অম্ল অজীর্ণ ভাব তো থাকবেই, পাকস্থলীর উপর বা ডিওডেনামের উপর খুব সুন্দর রেজাল্ট কাজ করে। কিন্তু কখন ইউজ করব? যখনই দেখব যে লোকটার বমি ভাব আসছে, বমি করছে, কিন্তু বমিটা লালার মতো থাকতেছে। যখনই রোগী বমি করে লালা পরিমাণটা বেশি থাকে, এবং বমি যখনই করলো দেখা যাচ্ছে ঝুলতে থাকে, কিছু দড়ির মতো ঝুলতে থাকে তার লালাটা, সেই সিমটমগুলি যখনই আমরা দেখব তখন আমরা ক্যালিবাইক্রমিকামকে প্রধান মেডিসিন হিসেবে গণ্য করব। অর্থাৎ ক্যালিবাইক্রমিকামের প্রধান মেডিসিনটি হলো, প্রধান সিমটমটি হলো তার ঠান্ডা ধাতুগ্রস্ত শ্লেষ্মা প্রধান রোগী, তার শ্লেষ্মা লেগেই থাকে, শ্লেষ্মার ভাবটা বেশি, গলাবুক জ্বালা করা, টক ঢেকুর ওঠা, অম্ল অজীর্ণ ভাব, বমি ভাব, সবসময় বমি ভাব তো থাকবেই, বমি হবে। কিন্তু বমি যখন হচ্ছে তখন দেখতে হবে যে তার যখনই বমি করছে, হড়হড় করে বমি করছে, তার ঝুলতে থাকে তার গালে, অর্থাৎ ঠোঁট থেকে ঝুলতে থাকে দড়ির মতো,
সেই সিমটমটি যখন দেখবো তখন আমরা প্রধান মেডিসিনটি হিসেবে ক্যালিবাই কর্মিকামকে চিহ্নিত করব। কিন্তু মনে রাখতে হবে যে ক্যালিবাই কর্মিকাম একটু গুরুত্বপূর্ণ মেডিসিন, এটা কিন্তু বেশি ডোজ প্রয়োগ করা যাবে না। 30 পাওয়ার দিনে 2 বার সকালে বিকেলে কন্টিনিউ চালাতে হবে। আর এর আগে আমি বলেছি প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে মাদার টিংচার ইউজ করা যাবে। যদি তার গলা বুক জ্বালার সঙ্গে টকটকে ওঠে, গলা বুক বমি বমি ভাব থাকে বা অজীর্ণ ভাব থাকে, যদি অজীর্ণ ভাব থাকে সেক্ষেত্রে আমরা আমলকি মাদার প্রয়োগ করতে পারি। অর্থাৎ ক্যালিবাই কর্মিকামের সিমটমটি যদি সম্পূর্ণভাবে আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমলকি মাদার ক্যালিবাই কর্মিকামের সঙ্গে ইউজ করলে রোগী অতি সত্ত্বর সুস্থ হবে। কারণ দুটো দিক দিয়ে ইউজ যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে তার বমিভাবটা তো বন্ধ হয়ে যাবে, গলা বুক জ্বালাটা বন্ধ হয়ে যাবে, সঙ্গে যদি হজম শক্তিটা বেড়ে যায় তাহলে তার আর সমস্যা থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে পোটেন্সির সঙ্গে আমরা যদি মাদার টিংচার প্রয়োগ করি তাহলে রোগী অতি সত্ত্বর সুস্থ হবে। কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা মেডিসিনের যে মারাত্মক সিমটমগুলি, প্রধান সিমটমগুলি আমাদের জেনে রাখা উচিত। যেরকম ক্যালিবাই কর্মিকামের রোগীর যখনই বমি করে, বমি ভাব থাকে, গলা বুক জ্বালা করে, তখন তার জড়ির মতো ঝুলতে থাকে, তার শ্লেষাটা ঝুলতে থাকে, এটা প্রধান লক্ষণ। ক্যাডমিয়াম সালফেট যেরকম মাথা ঘোরা ভাবটা থাকে, এরকম প্রত্যেকটা মেডিসিনের একটা মারাত্মক সিমটম থাকে, সেইগুলি আমাদের সবসময় মনে রাখতে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সিমটমগুলি শুনিয়ে তারপর মেডিসিনটি প্রয়োগ করতে হবে। অর্থাৎ যখনই আমরা ক্যালিবাই কর্মিকাম প্রয়োগ করব 30 পাওয়ার দিনে 3 বার, পরপর 4 দিন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, এভাবে প্রয়োগ করতে হবে। সঙ্গে আমলকি মাদার যেটা আসে, আমলকি আসতে পারে, আপনার কেরকে পেঁপে আসতে পারে, নাক্স আসতে পারে, রবিন আসতে পারে, যেটা আমাদের টিংচার আসুক না কেন সেটা আমরা প্রয়োগ করলে রোগী অতি সত্ত্বর সুস্থ হয়ে যাবে। 3 মাসও লাগবে না, তার আগেই রোগী আলসারের রোগী সুস্থ হয়ে যাবে, এটা নিশ্চিত, কোনো রকম ভুল নাই। পরের মেডিসিনটি হলো অর্নিথোগ্যালাম। অর্নিথোগ্যালাম ডিউওডেনাম আলসারের একটা প্রধান মেডিসিন। যে সমস্ত রোগীর দেখবেন জিবির উপরে একটা পর্দা লেগে আছে, একটা প্রলেপ লেগে আছে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে অর্নিথোগ্যালাম একটা প্রধান মেডিসিন। এর প্রধান সিমটমগুলি হলো গলা বুক জ্বালা করবে, জিবির উপর একটা পর্দা লেগে থাকবে, সাদা প্রলেপ থাকবে, আর বমি বমি ভাব, লিভারের উপরে অর্থাৎ স্টানামের পাশে নিচে ওখানে ব্যথা হবে, প্রচণ্ড হারে ব্যথা, এত ব্যথা যে রোগী চুপচাপ করে শুতে পারবে না, বসতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, সবসময় একটা অস্থিরতা ভাব থাকবে। এটা হচ্ছে অর্নিথোগ্যালামের একটা প্রধান মেডিসিন। কিন্তু সবসময় দেখতে হবে সাধারণত পেটের রোগীর ক্ষেত্রে তার জিভটা থাকে পরিষ্কার, লাল রক্তের মতো থাকে, কিন্তু অর্নিথোগ্যালামের পেশেন্টের জিভটা লেপাবৃত থাকবে, অর্থাৎ প্রলেপ থাকবে, জিভের উপর একটা প্রলেপ থাকবে। এই প্রলেপটা যখনই দেখব তখন সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে অর্নিথোগ্যালাম আমরা প্রয়োগ করতে পারি। 30 পাওয়ার দিনে 3 বার, সকালে দুপুরে রাত্রে 2 ফোঁটা করে, পরপর 5 দিন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 2 দিন, এরকম করে আস্তে আস্তে ডোজ কমাতে হবে। কমাতে দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন। আর যদি অন্য সিমটম থাকে এর ভিতরে গলা বুক জ্বালা করা, টকটকে ওঠা এবং তার লিভারের উপরে অর্থাৎ স্টানামের নিচে ব্যথা তো করতেই থাকবো সবসময়, তার সঙ্গে বমিভাব এটা থাকবেই। আর প্রধান সিমটমটি হলো তার জিভির উপরে একটা প্রলেপ থাকবে। এই প্রলেপটা যদি থাকে সেক্ষেত্রে আমরা একমাত্র ওষুধ অর্নিথোগ্যালাম ইউজ করতে পারি। এবং এর সঙ্গে যদি তার পায়খানা ক্লিয়ার না হয়, অর্থাৎ ঘুম ঠিক মতো না হয়, নার্স আসতে পারে, যদি কোনো কিছু খাওয়ার পরে যদি মুখ টকটক হয়ে থাকে, রবিন আসতে পারে, সেটা আমরা সিমটম অনুযায়ী আমরা প্রয়োগ করলে রোগী অতি সত্ত্বর সুস্থ হবে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমরা মাদার টিংচার লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি তাহলে আর কোনো সমস্যা থাকবে না, রোগী অতি সত্ত্বর সুস্থ হয়ে যাবে এবং রোগটাও তার নির্মূল হয়ে যাবে। পরের মেডিসিনটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। যে সমস্ত রোগী খিটখিটে মেজাজ, হালকা চেহারা, অর্থাৎ মিষ্টি প্রিয় কিন্তু মিষ্টি সহ্য হয় না, রাগী, অত্যন্ত রাগী, বদমেজাজি, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম একটা প্রধান মেডিসিন। তার মেডিসিনটির প্রধান সিমটমটি হলো তার স্টানামের নিচে ব্যথা, ভয়, সবসময় একটা ভয় ভাব থাকবে, কোথাও যেতে ভয়, একাকী থাকতে ভয়, সে একটা ভয় ভীতেও তার প্রভাবটা সবসময় থাকে এবং সে কোথাও যেতে পারে না, যেতে গেলে তার ভয় লাগে, পায়খানা করতে গেলে তার একটা ইতস্তবোধ থেকে যায়। এই সিমটমটি যখন আমরা দেখব তখন সেখানে আর্জেন্টাম নাইট্রিকাম প্রয়োগ করব। কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের রোগীও সাধারণত গলা বুক জ্বালা করা, টকটকে ওঠা,
বমি ভাব, টক ঢেকুর সঙ্গে বমি ভাব, যা কিছু খাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে, এই সিমটমটি অবশ্যই থাকা প্রয়োজনীয়। কিন্তু মনে রাখবেন, রোগীর ধাতুগত লক্ষণের উপর বেশি গুরুত্ব দিতে হবে। ধাতুগত লক্ষণ বলতে যে আর্জেন্টাম নাইট্রিকাম কোন সিমটমের উপর বেশি প্রয়োগ করবে সেটা জানতে হবে। রোগী পাতলা, লিকলিকে চেহারা, ধাতুগ্রস্ত এবং ভীতুভাব, সবসময় একটা ভীতু ভাব, একা থাকতে ভয়, লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে, কারো সাথে কথা নির্ভয়ে সে চলতে পারে না, কখনো ভীতু ভাব থাকবে, রাস্তায় হাঁটছে মনের পিছন থেকে এসছে, এগুলো আর্জেন্টাম নাইট্রিকামের একটা প্রধান সিমটম। এবং এর যে প্রধান সিমটমটা অর্থাৎ রোগের যে সিমটমগুলি সেগুলো হচ্ছে গলাবুক জ্বালা করা, টক ঢেকুর ওঠা, বমি ভাব, এগুলো তো থাকবেই। আর কিন্তু মনে রাখতে হবে যে রোগীর চেহারাটা কিন্তু হালকা পাতলা গঠন থাকবেই। মিষ্টি খেতে খুব পছন্দ করে কিন্তু মিষ্টি সহ্য হয় না, এই সিমটমটা আর্জেন্টাম নাইট্রিকাম একটা প্রধান মেডিসিন। এর সঙ্গে যদি তার অন্যান্য সিমটম থাকে, দেখা যাচ্ছে যে গলাবুক জ্বালা করার সঙ্গে সঙ্গে তার হজমটা কম আছে, হজম হচ্ছে না, সেক্ষেত্রে আমলকি মাদার বা ক্যারিকা পেঁপে মাদার, সাধারণত ক্যারিকা পেঁপে মাদার দিলে তার হজমটা অতি সত্বর হয়ে যাবে এবং রোগী অতি সত্বর সুস্থ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোন মেডিসিনটা আমরা মাদার টিংচারটা প্রয়োগ করতে পারবো, আমলকি দেবো না ক্যারিকা পেঁপে দেবো। সাধারণত ক্যারিকা পেঁপেই বেশি ক্ষেত্রে আসে, বিশেষ করে আলসারের ক্ষেত্রে, আর সঙ্গে আমলকিটাও থাকতে পারে, কখনো কখনো নার্স আসতে পারে। তবে আর্জেন্টাম নাইট্রিকামের সিমটমের পিছনে ক্যারিকা পেঁপে মাদারটাই বেশি আসে, কখনো কখনো নার্স আসে। ক্যারিকা পেঁপে মাদার যদি আমরা দিয়ে থেকে 10 ফোঁটা করে দিলে 3 বার খাওয়ার পরে, আর ওটা সপ্তাহে 3 দিন দিলাম 2 ফোঁটা করে, সকালে বিকেলে 2 ফোঁটা করে, পরে সপ্তাহে 1 ফোঁটা করে, 2 ফোঁটা করে দিনে 1 বার, এভাবে কন্টিনিউ আস্তে আস্তে চালাতে হবে। রোগী যত সুস্থ হবে তত ওষুধের ডোজটা বা মাত্রাটা কমিয়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে রোগীটা অতি সত্বর সুস্থ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমরা মাদার টিংচার প্রয়োগ করলে কোনো রকম ভুল হবে না এবং সেটা সঠিক হবে এবং রোগী অতি সত্বর সুস্থ হবে। ডিউওডেনাম আলসার এমন কোনো মারাত্মক ব্যাধি নয়, সম্ভবের মধ্যে আমাদের চিকিৎসা করা সম্ভব, এটা কোনো রকম কোনো সমস্যা নেই। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।